আমাদের আজকের আলোচনার বিষয় যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে যৌক্তিক সংজ্ঞা দিব। তো যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে প্রথমে আমরা দেখি যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা কি। সংজ্ঞা হলো কোনো পদের জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনা। তো যুক্তিবিদ্যা জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনা যখন আমরা দিয়ে যুক্তিবাক্য গঠন করব, তখন কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো থাকার পরে সেগুলো যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। যেমন জাত্যর্থ ইটসেলফ হয়ে যাবে বিবেধক লক্ষণ এবং আসনতম জাতি থাকতে হবে। তখনই আমরা যৌক্তিক সংজ্ঞাকে একটি পরিপূর্ণ যৌক্তিক সংজ্ঞা হিসেবে স্বীকার করতে পারবো। তো যৌক্তিক সংজ্ঞা কিন্তু সকল পদের হয় না। যেমন ব্যক্তিবাচক পদ বা মানুষবাচক পদ, রহিম করিম বা বস্তুবাচক পদ, এইগুলার কিন্তু যৌক্তিক সংজ্ঞা হয় না। যৌক্তিক সংজ্ঞা শুধুমাত্র শ্রেণীবাচক পদের হয়। শ্রেণীবাচক পদ কিরকম? মানুষ পদ, জীব পদ, সভ্য মানুষ পদ। এই শ্রেণীবাচক পদগুলোর ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা হয়, বা অন্যান্য আরো শ্রেণীবাচক পদ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে পারি। আর এছাড়া কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদে কোনো যৌক্তিক সংজ্ঞা হয় না, কারণ ব্যক্তি বা বস্তুবাচক পদের কোনো জাত্যর্থ নেই। আর হচ্ছে তাদের আসন্নতম জাতি দেওয়া যাবে। আসন্নতম যেমন রহিম করিমের আসন্নতম জাতি হতে পারে মানুষ পদ। শ্রেণীবাচক পদে, ব্যক্তিবাচক পদের আসন্নতম জাতি আছে কিনা আমি নিজে জানি না, সো এটা ভিন্ন বিষয়। যাই হোক, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে শ্রেণীবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায়, এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। এই বিষয়টা এমসিকিউ এর ক্ষেত্রে আসবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চন এমসিকিউ। আর সিকিউ হচ্ছে চয়েস কোয়েশ্চন। তোমরা এগুলা মনে রাখবা, এগুলা ভবিষ্যতে কোনো না কোনো সময় কাজে লাগবে। যাই হোক, তো এখানে আমি একটি যুক্তি বাক্য দিয়ে রাখলাম। তার আগে আমি কিছু জিনিস ব্যাখ্যা করি। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ, সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ তার নিয়ে বলবো। তার আগে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমাদের কি দরকার? যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে জাত্যর্থ। জাত্যর্থ এখানে নিজেই বিবেধক লক্ষণ। লক্ষণ, তারপরে দরকার আমাদের আসন্নতম জাতি। তো এই হলো মূল বিষয় জাত্যর্থ। জাত্যর্থ তোমরা পড়েছো, কোনো পদের আবশ্যকীয় গুণ হচ্ছে জাত্যর্থ। আর শ্রেণীবাচক পদের যে জাত্যর্থ আছে, জাত্যর্থতে কিন্তু যে গুণটা থাকে সেই গুণটা কিন্তু বিবেধক লক্ষণ হিসেবে যুক্তিবাক্যে কাজ করে। কারণ যখনই আমরা যুক্তিবাক্য যৌক্তিক সংজ্ঞা করব, যৌক্তিক সংজ্ঞা যুক্তিবাক্য না, যখন আমরা যৌক্তিক সংজ্ঞা বানাবো তখন কিন্তু আসন্নতম জাতি থাকবে। তো আসন্নতম জাতি কিন্তু একটা ডিফারেন্ট জাতি বা ডিফারেন্ট একটা শ্রেণীবাচক পদ। তো এই দুইটার সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের মধ্যে যে শ্রেণীবাচক পদ থাকবে, দুইটা পদ থাকবে শ্রেণীবাচক পদ। তো দুইটা পদের মধ্যকার যে পার্থক্য, দুইটা পদের মধ্যকার যে মূল সম্পর্ক, ডিফারেন্স, ভিন্নতাগত যে সম্পর্কটা, সেখানে আসন্নতম জাতি বড় থাকবে। ধরো এখানে আমরা সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ, সংজ্ঞেয় পদ হচ্ছে মানুষ আর সংজ্ঞার্থ পদ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। সংজ্ঞেয় পদ সংজ্ঞার্থ পদ মনে রাখবা, এটা এমসিকিউতে এটাও আসতে পারে। যাই হোক, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে মানুষ সংজ্ঞেয় পদ হলে বিবেধক লক্ষণ কোথায়? বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আর আসন্নতম জাতি হচ্ছে জাতি জীব। তো আসন্নতম জাতি আমরা কিভাবে নির্ণয় করবো? আসন্নতম জাতি, ধরো আমরা যুক্তিবিদ্যার শ্রেণী বিভাগ দেখি, তোমরা অষ্টম শ্রেণীতে অথবা নবম শ্রেণীতে শ্রেণীবিন্যাস পড়ছো কিনা আমি জানি না। আসন্নতম জাতি যখন আমরা খুঁজো, জীব, মানুষ, মানুষ থেকে যদি আমরা সভ্যতার ভিত্তিতে যদি ভাগ করে মানুষের, তাহলে সভ্য আর অসভ্য মানুষ পাবো। সভ্য মানুষ, অসভ্য মানুষ পাবো। দেশের ভিত্তিতে ভাগ করলে আমরা 196টা দেশ আছে প্রায়, আরো দেশ থাকতে পারে, রাষ্ট্র আর দেশের মধ্যে কিছু পার্থক্য আছে। যাই হোক, তো তখন কিন্তু তোমরা আরো দেশ পাবো, বাংলাদেশি মানুষ, ভারতীয় মানুষ, পাকিস্তানি মানুষ, মালয়েশিয়ান মানুষ। তো এই এই হচ্ছে শ্রেণীবিভাগ, এইভাবে আমরা শ্রেণীবিভাগ করবো। যাই হোক, তো এখন সভ্য মানুষের যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে সভ্য মানুষের আসন্নতম জাতি কি হবে? মানুষ। আর যখন আমরা মানুষ পদের সংজ্ঞা দিতে পারবো, অর্থাৎ সংজ্ঞেয় পদ যখন মানুষ, তখন তার আসন্নতম জাতি হচ্ছে জীব, তার উপরে আসন্নতম জাতি জীব। সো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আসন্নতম জাতি হচ্ছে জীব। আর মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন
বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের জাত্যর্থ। জাত্যর্থ যখন আমরা যুক্তিক সংজ্ঞা ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে বিভেদক লক্ষণ। দুইটি পদের মধ্যকার ভিন্নতা, বিভেদকতা জিনিসগুলা এখানে গুরুত্ব পায়। আর শ্রেণীবাচক পদের জাত্যর্থ হয়, শ্রেণীবাচক পদের যুক্তিক সংজ্ঞা হয়, এটা জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা আসি যুক্তিবিদ্যায় যুক্তিক সংজ্ঞায় 5টি নিয়ম আছে। যুক্তিক সংজ্ঞা দেওয়ার 5টি নিয়ম আছে। তো এই 5টি নিয়মের আবার যদি 5টি নিয়ম যদি লঙ্ঘন হয় তাহলে অনুপপত্তি হবে বা ফ্যালাসি হবে। তো এর আগে আমরা দেখব পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনা। এই জিনিসটা মেনশন করা অবশ্যই দরকার। যুক্তিবিদ্যায় কিন্তু দুইটা দার্শনিকের মতবাদ কখনোই এক হয় না। কেন এক হয় না এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে দুইটা দার্শনিক যখন কোনো মতবাদ দেয়, কোনো একটা সিঙ্গেল কনসেপ্টে বা কোনো একটা সিঙ্গেল বিষয়ে যখন মতবাদ দেয় তখন তাদের মতবাদ এক হয় না, কারণ তাদের মধ্যকার চিন্তাগত শব্দগত তাদের মানসিক যে চিন্তা, দর্শন কিন্তু একটা মানসিক চিন্তার মতো, তো তাদের যে চিন্তাগত পার্থক্য সেখানে ভিন্নতা রয়েছে। আর এই ভিন্নতা থাকার কারণে তাদের একটা বিষয়কে দেখার পার্সপেক্টিভ, তোমরা শুনবো পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। সো দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই এখানে মেজর ডিফারেন্স ক্রিয়েট করে। তো এরপর আমরা দেখবো এই যে পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনা। এখানে জাত্যর্থকে পরিপূর্ণ, যুক্তির সঙ্গে কিন্তু জাত্যর্থকে পরিপূর্ণভাবে উল্লেখ করতে হবে, আবার সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে এটা আমরা যখন অনুভূতি দেখবো এই যুক্তির সংজ্ঞার ক্ষেত্রে কি কি অনুভূতি ঘটে, সেই অনুভূতিগুলো দেখতে গেলে কিন্তু আমরা এখানে পাবো যে আসলে এটা কিভাবে কাজ করে, এই সংজ্ঞা কেন পরিপূর্ণ জাত্যর্থ আবার পাশাপাশি সুস্পষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে। তো যুক্তি সংজ্ঞার যে 5টি নিয়ম আছে তার মধ্যে প্রথম নিয়ম কি বলছে? প্রথম নিয়মটি হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের জাত্যর্থের পরিপূর্ণ উল্লেখ করতে হবে। তো জাত্যর্থে পরিপূর্ণ উল্লেখ করতে হবে। এখন যদি জাত্যর্থ উল্লেখ না করা হয় তাহলে মোটামুটি কয়টা অনুভূতি করবে? 4টা অনুভূতি করবে। জাত্যর্থের পরিপূর্ণ উল্লেখ করতে হবে। এখন ধরো এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন যদি আমরা মানুষ পদে বুদ্ধিবৃত্তির বদলে আমরা যদি দিয়ে দিতাম মানুষ হয় বুদ্ধিমান জীব, হতো না। বুদ্ধিবৃত্তি সম্পন্ন থেকে বুদ্ধিমান মিশ্রিত হতে পারে, যেমন আমরা উপলক্ষণ দেখছিলাম। উপলক্ষণে কিন্তু তোমার জাত্যর্থ থেকে যে পদটা জাত্যর্থ থেকে নিঃসৃত, কিন্তু জাত্যর্থ নয়, কিন্তু জাত্যর্থ থেকে নিঃসৃত বা একই অর্থ বহন করে। তো এক্ষেত্রে কিন্তু বুদ্ধিমান এখানে একটি অনুভূতি গঠন করছে, অর্থাৎ জাত্যর্থ পরিপূর্ণ উল্লেখ করতে হবে। জাত্যর্থ অল্প স্বল্প বেশি এগুলো করা যাবে না। জাত্যর্থের ক্ষেত্রে জাত্যর্থ কিন্তু এমন এক জিনিস জানিয়ে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে। কোনো পদের জাত্যর্থ সেই জাত্যর্থে থাকবে, সেই পদ একদম সেই রকম থাকবে, যেমন বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এর বাইরে তুমি কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে জাত্যর্থের ক্ষেত্রে। তো এতে কি হয় যে বাহুল্য সংজ্ঞাগত ফেলাসি হয়, তারপরে অবান্তর লক্ষণজনিত, অব্যাপক সংজ্ঞাজনিত, অতিব্যাপক সংজ্ঞাজনিত, অতিব্যাপক অব্যাপক হয়ে যায়, যে পরিধি বেড়ে যায়। এখানে যদি তুমি জাত্যর্থ যদি তুমি বুদ্ধিবৃত্তির বদলে অন্য কোনো জাত্যর্থ ব্যবহার করো, জীববৃত্তি, তাহলে কিন্তু তোমার এখানে জীববৃত্তি আমরা একটু বলছিলাম মানুষ পদের জাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি, জীব পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি। জীব পদের জাত্যর্থ যখন জীববৃত্তি, তখন এই জীববৃত্তি যে জাত্যর্থ, এটার কিন্তু একটা বিশাল ব্যক্তত্বের একটা বিষয় আছে। ব্যক্তত্ব হচ্ছে কোন পদের ব্যাপনার্থিক। তো জাত্যর্থ আর ব্যক্তত্ব কিন্তু কোরিলেটেড, ক্লোজলি কানেক্টেড। ধরো একটা মানুষের একটা গুণ আছে, সেম গুণটা তার একটা মানুষের সততা গুণ আছে, 10টা মানুষের কিন্তু সততা গুণ নাই। সো যখনই তুমি সততা গুণ হিসেবে চিন্তা করবা তখন কিন্তু 1000 জনের মধ্যে তুমি 100 জনের সততার গুণ পাবা। কিন্তু যখন তুমি চিন্তা করবা যে সেই মানুষটার আর কি গুণ থাকতে পারে, সেই মানুষটার চিন্তা শক্তি আছে কিনা, তাহলে তুমি 1000 জনের মধ্যে 1000 জনেরই প্রায় 1000 জনেরই প্রবল চিন্তা শক্তির গুণ পাবা। তো এখানে কি হচ্ছে, ব্যক্তত্ব কিন্তু ঘটছে এই যে যখন তুমি চিন্তা শক্তি দিলা তখন কিন্তু 1000 জন মানুষের এই চিন্তা শক্তি আছে। আর যখন তুমি
সেটা সৎ 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 গুণের ক্ষেত্রে করলা, তখন কিন্তু তুমি 1000 জনের মধ্যে তুমি 10 জনের মধ্যে পাইলে। তো যখনই তুমি সৎ জাততত্ত্ব হিসেবে ইউজ করবো, ধরো চিন্তা করো তা যে এটাই জাততত্ত্ব, তাহলে সৎ জাততত্ত্বের গুণ কয়জনের মধ্যে সংখ্যা ব্যক্তত্ব কি আছে 10 জন। আবার যখন তুমি চিন্তা শক্তি ব্যবহার করবা, চিন্তা শক্তি জাততত্ত্ব হিসেবে তুমি চিন্তা করো, যদি এটা জাততত্ত্ব বলা যাচ্ছে না এখন, তো জাততত্ত্ব হিসেবে চিন্তা করলে সেগুলো কিন্তু তুমি 1000 জন মানুষের মধ্যে পাইতেছো। তাহলে কি হইতেছে যে জাততত্ত্ব কিন্তু এখানে কোনো পদের ব্যক্তি কিন্তু ব্যাপারনার দিক বা ব্যক্তত্বের দিক কিন্তু কন্ট্রোল করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে যখন তুমি এখানে জাততত্ত্ব একটা পদের মানুষ পদের জাততত্ত্বের বদলে যখন মানুষ পদের সংজ্ঞা দিবা, তখন অন্য পদের জাততত্ত্ব যদি ব্যবহার করে ফেলো, তখন কিন্তু তার ব্যক্তত্বগত পার্থক্য ঘটবে। তো ব্যক্তত্বগত পার্থক্য ঘটার কারণে কিন্তু মানুষ পদের যে সংজ্ঞা দিচ্ছ, সেই মানুষ পদের সংজ্ঞা বড় বা ছোট হয়ে যেতে পারে, অতিব্যাপক বা অব্যাপক হয়ে যেতে পারে, হয় পেরে যেতে পারে অথবা ক্ষুদ্র হয়ে যেতে পারে। তো তখন কিন্তু পার্থক্য হয়ে যাবে। যাই হোক, এরপর আমরা দ্বিতীয় নেমে যাই। দ্বিতীয় নিয়মে কি বলছে, সংজ্ঞা, যে পদের সংজ্ঞা দিতে হবে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। তো পদের সংজ্ঞা দিতে হবে, পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। এখন আমরা মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞেয় পদ সংজ্ঞার্থ পদ। তো মানুষ পদের যখন সংজ্ঞা দিচ্ছি, তখন মানুষ পদের সংজ্ঞায় কিন্তু স্পষ্ট সংজ্ঞা হতে হবে, অর্থাৎ মানুষের সংজ্ঞাটা পরিষ্কারভাবে বোঝায়, প্রাঞ্জল এরকম শব্দ হতে হবে। যদি আমরা প্রাঞ্জল, পরিষ্কারভাবে বোঝায় বা সহজে অনুমেয় বা সহজে খুঁজে বের করা যায় বা সহজে চিন্তা করা যায় এরকম শব্দের বদলে যদি আমরা দুর্বোধ্য শব্দ ব্যবহার করি, তাহলে কিন্তু দুই প্রকার অনুভূতি ঘটে, যেমন রূপক অনুভূতি ও দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতি, ফেলাসি ঘটে। তো এই জিনিসটা করা যাবে না, যুক্তিবিদ্যায় কোনো এক্সট্রা শব্দ ইউজ করা যাবে না, তেমন কোনো দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। এরপর আমরা তৃতীয় নিয়মে যাই। তৃতীয় নিয়মে কি বলছে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে, যাকে বলছিলাম যে যুক্তিবিদ্যা দার্শনিকগণ কিন্তু একজন দার্শনিকের সাথে আরেকজন দার্শনিকের মিলে না, তাদের চিন্তা পুরোপুরি মিলে না। তো যুক্তিক সংজ্ঞা জিনিসটা এরকম, যখন তুমি সমার্থক শব্দ ব্যবহার করবা যুক্তিবিদ্যা, একই শব্দের সমার্থক শব্দ একই অর্থ বহন করে না, এটা অর্থগত বিশাল পার্থক্য রয়েছে। তো তোমার এই বিষয়টাকে থেকে বেরিয়ে আসতে হবে যে তুমি সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, তুমি এক্সাক্ট সেই শব্দের ব্যবহার করে একদম সেই সঠিক শব্দটা ব্যবহার করতে হবে। আর শব্দগত পার্থক্য কিন্তু অনেক ঘটনা ঘটে ফেলে। তো অনেক ব্যাখ্যা তোমরা মানুষের কথাবার্তা বা চিন্তা চলাফেরা নিয়ে যারা একটু ভালো ধারণা রাখো, তারা অবশ্যই জানবে একটা কথাকে অনেকভাবে ঘুরিয়ে বলা যায়, একটা কথাকে অনেকভাবে পেছানো যায়, একটা শব্দ আগে পিছনে করে কিন্তু অনেক কিছু করা যায়। তো এটা মানুষের সাইকোলজি বা মানুষের চিন্তা চেতনার উপর যারা ভালো ধারণা রাখো, এই জিনিসগুলো তোমরা সহজেই বুঝতে পারবা যে শব্দকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। ম্যানিপুলেশন যদিও বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং ওয়ার্ড। যাই হোক, তো তারপরে এই যখন সমার্থক শব্দ ব্যবহার করবে, তখন একটা অনুভূতি ঘটে, সেটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুভূতি, সার্কুলার ফেলাসি যাকে বলে। তো চতুর্থ নিয়ম হচ্ছে সদর্থক শব্দ ব্যবহার করতে হবে। নর্থক শব্দ ব্যবহার করা যাবে না। এখন নর্থক শব্দ ব্যবহার করা যাবে না, এটা আমরা কিভাবে কি করব? দেখো, যুক্তিবিদ্যার বাইরে আমি একটা যুক্তিক সংজ্ঞার বাইরে আমি একটা যুক্তি বাক্য গঠন করি। সৎ, আবার মানুষ হয় অসৎ। দেখতে দুইটা যুক্তিবাক্য প্রায় একই। তো এখানে এই যে দুইটা যুক্তিবাক্য, এগুলো কিন্তু যুক্তিক সংজ্ঞার ক্ষেত্রে চিন্তা করবে না, যুক্তিক সংজ্ঞার ক্ষেত্রে চিন্তা করা যাবে না, কারণ এই যুক্তিবাক্য দুইটা কিন্তু যুক্তিক সংজ্ঞার নিয়মের মধ্যে পড়ে না। আসন্নতম জাতীয় নেই, ব্যক্তত্ব জাতত্ব এইগুলো জাতত্ব নেই। তো এইটা দেখালাম যে নর্থক যুক্তিবাক্যের নর্থক শব্দের যে বৈশিষ্ট্য আছে সেটা কি। নর্থক শব্দ আসলে এই যে মানুষ পদ সংজ্ঞেয় পদ, যে মানুষ পদ আমরা বলছি, সংজ্ঞেয় পদ ব্যবহার করা যাবে না এখানে। মানুষ পদ আর হচ্ছে সৎ, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ,
উদ্দেশ্যপদ বিধেয় পদ পড়ছো। তো উদ্দেশ্যপদ, আমি আরেকটা জিনিস হচ্ছে, আমি কোনো কনসেপ্ট বারবার ছোট ছোট কনসেপ্ট করে রিপিট করি, কারণ অনেকে আছে যারা ছোট ছোট কনসেপ্টগুলো মনে রাখে না, তো শুনলে এই জিনিসটা বারবার মনে থাকে। তো যাই হোক, উদ্দেশ্যপদ হচ্ছে যে পদের যে বাক্যে যে বাম পাশের যে অংশটা, এটা হচ্ছে উদ্দেশ্যপদ, ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিধেয় পদ, আর মাঝখানে যেটা থাকবে সংযোগ, কোপুলা, ইংরেজিতে কোপুলা বলে। তো মানুষ পদ, মানুষ পদে মানুষ নয় সৎ, এখানে নয় হচ্ছে নর্তক, আর মানুষ হয় অসৎ। এখানে নর্তক শব্দ হচ্ছে ইটসেলফ নর্তক শব্দ, মানুষ নয় হয় অসৎ। এই যে হয়, এখানে প্রথম যুক্তিবাক্যে কি হয়েছে, প্রথম যুক্তি মানুষ নয় সৎ, এখানে কিন্তু সৎ না হওয়ার যে গুণটা সেটাকে বলা হয়েছে। যুক্তিবাক্য মূলত হচ্ছে কোনো বিষয় বা কোনো বিষয়কে অন করা বা কোনো বিষয়ে বর্ণনা করা, বা সেই জিনিসটা আছে বা অস্তিত্ব বা সেই জিনিসটা এক্সিস্ট করে, এই জিনিসগুলাই কিন্তু একরকম ব্রডলি এই আইডিয়াগুলাই কিন্তু শেয়ার করে। মানুষ নয় অসৎ, মানুষ নয় সৎ, এই যে সৎ তার গুণগুলার না থাকার অবস্থাকে বোঝানো হয়েছে, কোনো বিষয়ে স্টেট বা কন্ডিশন অবস্থাকে বোঝানো হয়েছে। যাই হোক, মানুষ হয় অসৎ, অসৎ কিন্তু এখানে নেতিবাচক শব্দ, মানুষ হয় অসৎ, অর্থাৎ মানুষের গুণ আছে, অসৎ সৎ গুণ নেই। যুক্তিবিদ্যার বা ফিলোসফির বা দর্শনের মূল বিষয় হচ্ছে সত্যকে খুঁজে বের করা। সত্য হচ্ছে আদর্শ যুক্তিবিদ্যার বা দর্শনের ক্ষেত্রে সত্যই খোঁজা হয়। দার্শনিকরা তাদের চিন্তা চেতনার দ্বারা সত্য খুঁজে বের করে। তো এই জিনিসটাও এখানে কাজে লাগবে তোমাদের, যে সত্য খুঁজে বের করতেছি আমরা, কোনো ঘটনাকে খুঁজে বের করা যুক্তিবিদ্যার হচ্ছে কাজ। মানুষ হয় অসৎ, এখানে নেতিবাচক শব্দ। তো যুক্তিবিদ্যার চতুর্থ নিয়ম অনুসারে আমরা নেতিবাচক শব্দ ব্যবহার করতে পারবো না। যদি যুক্তির সংজ্ঞায় যদি আমরা নেতিবাচক শব্দ ব্যবহার করি, তাহলে হয়ে যাবে নঅর্থক, সংজ্ঞাজনিত অনুবর্তী বা নেগেটিভ ফ্যালাসি। তারপরে আমরা পঞ্চম নিয়মে কি বলছে, পঞ্চম নিয়মে যদি যাই, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ, একটু আগে আমরা পড়লাম সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ। যদি সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য না হয়, তাহলে কিন্তু দুইটা অনুভূতি ঘটতে পারে, অতিব্যাপক আর হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। অতিব্যাপক হচ্ছে কি, এই যে মানুষ পদের, যাই হোক মানুষ পদে গেলে কবির সংজ্ঞা ঢুকে যাবে। যাই হোক, সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ এখন সহজে রূপান্তরযোগ্য হতে হবে, অতিরিক্ত ভিন্ন আসন্নতম জাতি ব্যবহার করা যাবে না। যদি আমরা করি তাহলে সংজ্ঞেয় পদ সংজ্ঞার্থ পদের মধ্যকার যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে কি হবে, ব্যক্তত্বগত পার্থক্য চলে আসবে, ব্যক্তত্ব বেড়ে যাবে অথবা ব্যক্তত্ব কমে যাবে। তো ব্যক্তত্ব বেড়ে গেলে অতিব্যাপক হয়ে যাবে, কমে গেলে অব্যাপক হয়ে যাবে। তো ধরো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, জীবের বদলে সর্ব মানুষ সংজ্ঞা দিলাম। এখন কি হলো, ব্যক্তত্ব সর্ব মানুষ, এই যে মানুষ কিন্তু জীবের অন্তর্গত, শ্রেণীগতভাবে মানুষ জীবের অন্তর্গত। জীব পদ থেকে মানুষ পদের যে পার্থক্য বের করেছে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন যে গুণটা, সেটা হচ্ছে মানুষ পদের আর জীব পদের মধ্যকার বিভেদক লক্ষণ বা পার্থক্য বা জাত্যত্ব ইটসেলফ আরেকটা পদ থেকে বিভেদ করে বা পার্থক্য করে, বিভেদক লক্ষণ হিসেবে কাজ করে। তো এখানে সর্ব মানুষে কি হচ্ছে, সর্ব মানুষের ব্যক্তিত্ব কতটুকু, সর্ব মানুষের ব্যক্তিত্ব কিন্তু মানুষ পদের থেকে কম, তাহলে মানুষ পদ সর্ব মানুষের অন্তর্গত নয়। সর্ব মানুষ পদের অন্তর্গত ব্যক্তিত্বের দিক থেকে বা শ্রেণীবিভাগ যদি আমরা করি সভ্যতার ভিত্তিতে, তাহলে মানুষ পদের অভ্যন্তরে আছে সর্ব মানুষ অসর্ব মানুষ। তো তখন কি হয়ে যাচ্ছে, ব্যাপকতা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পায়, এরকম শব্দ যদি আমরা আসন্নতম জাতি বদলে অন্য কোনো জাতি ব্যবহার করি, তো রূপান্তরযোগ্য হতে হবে, এরকম জিনিসগুলো আমরা ব্যবহার করতে হবে। যদি আমরা না করি তাহলে কিন্তু অনুভূতি ঘটে যায়। তো এই হলো যুক্তিবিদ্যার প্রথম চ্যাপ্টারের যুক্তি সংজ্ঞা। আর যুক্তি সংজ্ঞার ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই জিনিসগুলো পড়তে হবে, পড়াশোনার উপরে থাকতে হবে। আর যুক্তিক সংজ্ঞায় তোমরা এমসিকিউর ক্ষেত্রে কিছু এমসিকিউ আছে, যেমন যুক্তিক সংজ্ঞা শুধুমাত্র শ্রেণীবাচক পদের দেওয়া যায়, ব্যক্তিবাচক বস্তুবাচক কোনো পদের যুক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। আর যুক্তিক সংজ্ঞায় জাততত্ত্ব কিন্তু বিরোধক লক্ষণ হিসেবে কাজ করে, যুক্তিক সংজ্ঞা আমরা জাততত্ত্বকে বিরোধক লক্ষণ হিসেবে বলবো। আর যুক্তিক সংজ্ঞায় থাকে আসন্নতম জাতি,
অর্থাৎ যুক্তিক সংখ্যা বিপরীত লক্ষণ এবং আসন্নতম জাতি থেকে সংজ্ঞেয় পদ সংজ্ঞার্থ পদ, এই জিনিসগুলো মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আর হচ্ছে আমরা যখন যুক্তিবিদ্যা পড়বো তখন পাশাপাশি আমরা এটাকে বাস্তব জীবনের সাথে চিন্তা করব, বাস্তব জীবনের সাথে চিন্তা করা যায় কিরকম ভাবে এই জিনিসটা চিন্তা করবো। যদিও আমার ব্যক্তিগত জীবনে যখন আমি এই সময়টার মধ্যে ছিলাম তখন কিন্তু আমি সবসময় খুঁজছি যে যুক্তিবিদ্যার আসলে উপকারিতাটা কি। তো ওই সময় ফিলোসফি নিয়ে আমার ওরকম ধারণা ছিল না, তো ওই সময় আমি খুঁজে বের করতে পারি নাই। কিন্তু একটা সময় যাওয়ার পরে এই জিনিসটা আমার চিন্তার মধ্যে এসেছে যে আসলে যুক্তিবিদ্যার উপকারিতা কতটুকু বা কীরকম। মানুষের যে চিন্তা, যুক্তিবিদ্যা হচ্ছে মূলত চিন্তার যে একটা বিকাশ, মানসিক চিন্তার যে একটা বিকাশ, সেই বিকাশটা করে যুক্তিবিদ্যা। তো তোমাদের ক্ষেত্রেও সেই জন্য যুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যা পড়লে যে চিন্তার বিকাশ, কোনো বিষয় বা কোনো ঘটনার যে অনেকগুলো দিক থাকতে পারে, এটা তোমরা সপ্তম অষ্টম চ্যাপ্টারের মধ্যে আছে। কোনো একটা ঘটনার অনেকগুলো দিক থাকতে পারে, কোনো একটা বিষয়ে পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের কারণ থাকতে পারে, দুই ধরনের এই প্রভাব বা পরবর্তীতে বিস্তার করতে পারে। তো এই হচ্ছে মানুষের জীবনের একটা ঘটনা। এক সময় আমরাও ভাবতাম যে একটা ঘটনার একদিকেই শুধু আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, ওই কারণ ওইগুলো মূলত লেকচার বা ওইগুলো ডিটেলস আলোচনার বিষয়। যাই হোক, তো আমরা এরপর নেক্সট চ্যাপ্টার নিয়ে কাজ করবো। আর তোমরা তোমাদের মতো এই জিনিসগুলো পড়া চালিয়ে যাবে। আর আমরা ডিপে অনেক গভীর নিয়ে, যুক্তিবিদ্যার অনেক গভীরতা নিয়ে, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব নেক্সট আগস্ট মাসে।